ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনের স্বার্থে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। এনটিএমসি সাবেক ডিজি জিয়াউলের জলশিরির বাড়িতে দুদকের অভিযান, কোর্ট মার্শালে বিচার স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর, মাগুরা ও চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় দুজনের ফাঁসি। লালমনিরহাটে আবারও তিস্তার পানি বৃদ্ধি, পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে বেড়েছে যমুনা নদীর পানি। আসসালামু আলাইকুম, ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয় ফ্যামিলি কার্ড কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি। দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপরও গুরুত্ব দেন সরকার প্রধান। তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক ও মেজর জেনারেল জিয়াউল আহসানের জলশিরির 8তলা বাড়িতে অভিযান পরিচালনা করেছে দুদক। দুপুরে দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম জিয়াউল আহসানের জলশিরির 8তলা বাড়িতে অভিযান চালায়। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনায় এই অভিযান চালানো হয়। 2025 সালের 3 জানুয়ারি প্রায় 40 কোটি 87 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদের পাহাড় গড়া সহ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। গত 19 আগস্ট গুম খুনের মাস্টার মাইন্ড, ফোন কলে আড়িপাতা, মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড ও ফাঁস করা সেনাবাহিনীর চাকরিচ্যুত জিয়াউল আহসান তার স্ত্রী, সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে বাংলাদেশ ব্যাংক। চট্টগ্রামের বহুল আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন আবারও নামঞ্জুর করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। ট্রাইব্যুনালের বিচারক সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন এবং সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। শুনানিতে চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অপর আসামিদের কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয়। আগামী 20 আগস্ট জেরার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফরের বিচার কোর্ট মার্শালের মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, একই অপরাধে একজন ব্যক্তির 2 আইনে বিচার হতে পারে না। এ কারণে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার সম্পন্ন হবে। দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মি, মিয়ানমারের সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের প্রভাব বাংলাদেশে পড়ছে। সীমান্ত নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় সরকার 109 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব বিবেচনা করছে। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। ইনফরমেশনের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনে বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলায় অন্তর্ভুক্ত করাটা
কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে। মাগুরার শ্রীপুরে চাঞ্চল্যকর শিশু রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলার আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এই রায় দেন। 2022 সালের 17 মার্চ উপজেলার শ্রীকল গ্রামের বাঁশঝাড়ের নিচ থেকে শিশু রাজিয়া খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শিশুটির বাবা মিকিজ শেখ বাদী হয়ে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। এদিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্কুল ছাত্রী মরিয়মকে ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ড এবং 2 লাখ টাকা জরিমানা করেছে আদালত। সকালে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুক্তাগির আলম আসামির উপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করেন। আর চট্টগ্রামে 9 বছরের শিশু আবিদা সুলতানা আয়নী খুনের মামলায় একমাত্র আসামি রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এছাড়া দুপুরে জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী হাফিজুল হককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অতিবৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এতে বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। দেশে এবং উজানে তিস্তা অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে নদীটিতে পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায় আগামী 24 থেকে 48 ঘন্টায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে লালমনিরহাট সহ আশপাশের জেলাগুলোর নদী সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে নদীর চরাঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ভাঙনের মুখে রয়েছে পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বসতভিটা, ঘরবাড়ি। এছাড়া যমুনা নদীর ভয়াল ভাঙনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া, বাচামারা, জিয়নপুর ও চরকাটারি ইউনিয়নের অন্তত 30 থেকে 40টি বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে। যমুনা নদীর তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনে টাঙ্গাইলের গোপালপুরের শাখারিয়া এলাকায় টাঙ্গাইল তারাকান্দি ভুয়াপুর আঞ্চলিক মহাসড়ক এখন ঝুঁকিতে। সড়কের একাধিক অংশ ভাঙনের মুখে পড়ায় আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়ি গুড়িয়ে দেয়া, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্মিত স্থানীয় বিএনপি। সকালে শহরের একটি হোটেলে সংসদ সদস্যের পক্ষে বিএনপি নেতাদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপি নেতা মাকসুদ আহমেদ বাইজিদ পান্না মিয়া। এদিকে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতা লাভলু জানান তার বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করার ঘটনায় থানা অথবা আদালতে মামলা করবেন তিনি। গত 18 জুলাই গভীর রাতে এক্সকাভেটর দিয়ে আওয়ামী লীগ নেতার একটি বসত বাড়ি গুড়িয়ে দেওয়ার পর মালামাল লুট ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ নেতার অভিযোগ, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কয়েকজন সন্ত্রাসীদের নিয়ে হামলার নেতৃত্ব দেন পটুয়াখালী 1 আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর আপন ছোট ভাই শাহিন চৌধুরী। তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহিন চৌধুরী বলেছেন বাড়িটি সরকারি জমিতে নির্মিত হয়েছিল, তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানেন না। চট্টগ্রামে বেসরকারি হাসপাতালগুলোর অধিকাংশই সরকারি ইমারত নির্মাণ আইন না মেনেই বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় তারা বলেন, নগরীর অধিকাংশ বেসরকারি হাসপাতালে পার্কিংয়ের জায়গায় দোকান, গ্যাস সিলিন্ডার ও ময়লার স্তূপ রাখা হয়েছে। রোগীদের আসা যাওয়া ও হাসপাতালের কাজে ব্যবহার করা হয় মূল সড়ক, ফলে প্রতিদিন যানজটের শিকার হয় সাধারণ মানুষ। এছাড়া বেসরকারি হাসপাতাল ভবন হিসেবে কোনো অনুমতি নেই বলে জানান সিডি এর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল। ইউটিউবে ভিডিও দেখে শখের বশে বাড়ির সামনের প্রতি জমিতে আঙ্গুর ফলের চাষ করেছিলেন ভৈরবের রমিজ উদ্দিন। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া গ্রামের বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে বিদেশি ফল আঙ্গুর, যা উদ্যোক্তা রমিজ উদ্দিন তো বটেই, চিত্ত বিনোদন দিচ্ছে স্থানীয়দেরও। রমিজ বলেন, মাটি তৈরি থেকে চারা সংগ্রহ, শ্রমিকের মজুরি সহ মোট খরচ হয়েছে প্রায় 2 লাখ টাকা। যেভাবে ফলন হয়েছে তাতে করে প্রথম বছরেই 3 থেকে 3.5 লাখ টাকা বিক্রি করবেন বলে আশা তার। চাষ শুরু করি, এখানে মোট 8% মতো জায়গা আছে। আমার টোটাল খরচ 2 লাখের মতো। প্রথম ফলন
একটু কম, হয়তো বা আগামীতে ভালো হবে। তো যে ফলন হয়েছে মনে হয় যে 3 লাখ টাকার মতো আমি সেল করতে পারবো। ফরিদপুরের বোয়ালমারীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে স্থানীয় বোয়ালমারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বার্তা ফুটবল একাদশ 1-0 গোলে আধারকোঠা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। পরে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বকাপ ফুটবলের আদলে 48টি দল দিয়ে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্ট ফরিদপুর অঞ্চলের ফুটবল খেলায় উন্মাদনার সৃষ্টি করে, যাতে হাজার হাজার ফুটবল প্রেমী খেলা দেখতে উপস্থিত হয় মাঠে। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরেকবার। ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বন্টনের স্বার্থে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রী। জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, আটক মোজাফফরের বিচার কোর্ট মার্শালে স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন না মঞ্জুর, মাগুরা ও চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় দুজনের ফাঁসি। লালমনিরহাটে আবারও তিস্তার পানি বৃদ্ধি, পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে বেড়েছে যমুনা নদীর পানি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।